দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যদি একটু প্রথমেই আসি মোহাম্মদ আশরাফুজ্জামান আপনার কাছে, সেটি হচ্ছে যেহেতু নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি আমাদের ভাবিয়ে তুলছে, কারণ যেভাবে পুশিন হচ্ছে ভারতের দিক থেকে আমরা কোনোভাবেই সেটা তো আটকাতে পারছি না। আবার এর মাঝে আমরা আবার দেখছিও কোনো না কোনোভাবে অনেকে আবার ঢুকেও যাচ্ছে, 11 জনের মতো ঢুকেওছে বাংলাদেশে। যদিও প্রতিরোধ করার জায়গাটি এবার অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে শুধু তো তাদেরকে পুশিন করা না, কারণ এই ব্যক্তিগুলো প্রথমত ভারতীয় নাকি বাংলাদেশি সেটা তো জানা যাচ্ছে না, এবং তারা কোনো অপরাধের সাথে আগে জড়িত ছিল কিনা অথবা বাংলাদেশে এসে তারা কোনো অপরাধের সাথে জড়িত হবে কিনা, একটা অনিশ্চয়তার মধ্যে তো আমাদেরকে পড়তে হচ্ছে। আপনার দৃষ্টিতে আসলে এখানে আমরা কতটা অনিরাপদ অবস্থায় আছি বলে মনে করেন? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এই বর্ডার ইস্যুটা এবং এই পুশিন, বর্ডার ইস্যুতে বিভিন্ন বিষয় আছে, তবে পুশিনটা এখন সামনে চলে আসছে। এবং ভারতীয় যে প্রবণতা, আপনি 1971 সালের 16 ডিসেম্বর থেকে যদি খেয়াল করেন, তারা সবসময় বাংলাদেশকে বিব্রত করার জন্য যত ধরনের এলিমেন্ট আছে তারা সেগুলো সামনে নিয়ে চলে আসে। তো পুশিনের বিষয়টা আন্তর্জাতিক যে নিয়ম, যে আপনার প্রতিবেদনে একটা যেটা আসছে যে তালিকা দিতে হবে, এই তালিকা দেওয়ার পরে এখান থেকে বলা হবে যে না ঠিক আছে, এরা আমাদের নাগরিক, তারা অবৈধভাবে গেছে, তারপরে সেটা যথাযথভাবে বিনিময় হবে। কিন্তু এখানে ওই ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে বলে এটা তোমাদের নাগরিক, তোমাদেরকে ঠেকায়, তোমাদেরকে নিতে হবে, তাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। তো এইটা একটা বিব্রতকর অবস্থা। তো ভারতের যে এই যে প্রবণতাটা, এটা যে বাংলাদেশকে কিছুটা বিব্রত করার জন্যই, একটা সমস্যা তৈরি করার জন্য এটা করা হচ্ছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে সরকার এখন এই বিষয়ে অনেক সময় প্রকাশ্যে অনেক কিছু না বলেও ভিতরে ভিতরে যে কাজগুলো আমি যতটুকু বুঝতে পেরেছি, জেনেছি, সেটা হচ্ছে আমাদের বিজিবি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এগুলো হ্যান্ডেল করছে। এবং আপনি ওই প্রতিবেদনে খেয়াল করেছেন যে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, অর্থাৎ কিন্তু এটি তো জনসম্পৃক্ততা সমাধান তৈরি হচ্ছে। নয়, কারণ স্থানীয় লোকজনরাই কিন্তু বলছে যে এটি কূটনৈতিকভাবে যেন সমাধান করা হয়, কারণ সেখানকার লোকজন তাদের কাজকর্ম ফেলে রেখে আতঙ্কে তারা হচ্ছে বাধ্য হয়ে বিজেপির সাথে হচ্ছে সেখানে দাঁড়িয়ে পাহারার একটি বিষয় তৈরি করেছে। আপনাকে অনেক মোবারকবাদ, সুন্দর একটা পয়েন্ট সামনে আনার জন্য। বলছি কি যে এইগুলোর কূটনৈতিকভাবে সমাধান, এটা বলতে যত ভালো লাগে, শুনতে যত শ্রুতিমধুর লাগে, এখন আর এক পক্ষ যিনি আছেন, উনি যদি এটা সমাধান না চান তাহলে কি হবে ঠিক এখন? এই জায়গায় আপনার এই এই কথাটার আমি একটু থামিয়ে আমাদের আরেকজন অতিথির কাছে যেতে চাই। এই যে আরেক পক্ষ, অর্থাৎ ভারত, যে আমাদের সাথে সম্পর্ক এক অর্থে আসলে আমরা বলতেই পারি বৈরিতার সম্পর্কটি দিনকে দিন আরও আসলে বাড়ছে, এবং সেটি কোনোভাবেই তারা সমাধান করার দিকে খুব একটা আগ্রহী না। এই বাস্তবতায় আমরা দেখলাম যখন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে গেলেন, এবং তার পরবর্তীতে সেই সময় চীন সফরকালীন সময় ভারতের বেশ কিছু গণমাধ্যম, আমরা জানি যে তিস্তা নিয়ে হচ্ছে কথা হয়েছে, এবং তারা এটি নিয়ে অনেক আগে থেকে নজরে রেখেছিলেন। তাদের যে, আমি যদি একটু কোট করে বলি, তাদের যেই পত্রিকাগুলো, বিশেষ করে কলকাতার এবং আঞ্চলিক যেসব পত্রিকা আছে, এশিয়ান টাইমস থেকে শুরু করে আরও কয়েকটি আছে, তারা বলছে খাল কেটে ড্রাগন আনলেন তারেক। মানে তিস্তা মহাপ্রকল্প নিয়ে যে আমাদের সাথে চীনের একটা কথা হচ্ছে, এবং তার পাশাপাশি যে করিডোরটা নিয়ে এখন আজকে গত 2 দিন ধরে আলোচনা হচ্ছে যে করিডোর চীন করতে চায়, সেখানে আমাদেরও কতটা সেখানে হিসাব নিকেশ আছে। এবং সেখানে তারা বলছে যে ভারতের পূর্ব উপকূল এবং শিলাগুড়ি করিডোরের জন্য সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত একটি বড় ধরনের উদ্বেগের কারণ, এবং সিন্দুরে মেঘ হিসেবে তারা এটি ব্যাখ্যা করেছেন। আমরা যদি একটু আপনার কাছে আসতেই চাই, সেটি মাহবুব হাসান সালেহ। আচ্ছা, ধন্যবাদ। গণমাধ্যম তো স্বাধীন, আসলে গণমাধ্যম অনেক কিছুই লেখে, অনেক কিছুই বলে। বাস্তবতা সেটি হচ্ছে এই পুশিন জাতীয় যে কাজগুলো সম্পূর্ণ বেআইনি, আমি আবারও বলছি, এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এগুলো বন্ধ করার দায়িত্ব ভারতের। এখন প্রশ্ন হচ্ছে যে কূটনৈতিক যে প্রক্রিয়া আছে
তার মধ্যে দিয়ে এটির সমাধান সম্ভব কিনা। আমরা এই মাসের প্রথম দিকে দেখেছি বিজিবি এবং বিএসএফ এর ডিজি লেভেলের যে মিটিং হয়েছে দিল্লিতে, সেটিতে আসলে দুই পক্ষ ইস্যুগুলোকে ফ্ল্যাগ করেছেন বা তুলে ধরেছেন, কিন্তু জয়েন্ট যে স্টেটমেন্টটা এসেছে সেটিতে সমাধানের কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি। এবং বিজিবি পরদিন একটি বিস্তারিত প্রেস রিলিজ তাদের পক্ষ থেকে ইস্যু করেছে। কারণ আমার দৃষ্টিতে জয়েন্ট স্টেটমেন্টে বিজেপি যে জিনিসগুলোর বা যে বিষয়গুলোর প্রতিফলন দেখতে চাচ্ছিল সেই জিনিসগুলো সেখানে পুরোপুরি ছিল না, যে কারণে বিজেপি জনগণের কাছে এবং গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার করেছে যে এই ইস্যুগুলো তারা জোরালোভাবে তুলে ধরেছে। এখন তুলে ধরা একটি জিনিস এবং সমাধান আর একটি জিনিস। তো ডিজি লেভেলে এটি সমাধান যদি না হয়, আমাদের সচিব পর্যায়ের মেকানিজম আছে, স্বরাষ্ট্র সচিবদের, পররাষ্ট্র সচিবদের, এরপর মন্ত্রী পর্যায়ের মেকানিজম আছে, স্বরাষ্ট্রমন্ত্রীদের, পররাষ্ট্রমন্ত্রীদের, এবং সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী দুই দেশের যদি এই বিষয়ে আলোচনা করতে বাধ্য হন তারাও আলোচনা করবেন। তো আমার যেটি মনে হচ্ছে এটি দুই বিজিবি এবং বিএসএফ ডিজি লেভেলে যেহেতু সমাধান হয়নি, এবং আমরা পুশিন দেখছি ফ্রিকোয়েন্সি ওঠানামা করলেও গতকাল শনিবার ভোর রাতেও হবিগঞ্জে 3 জনকে পুশিনের অ্যাটেম্প্ট হয়েছে। তো এটি থামছে না, এটি থামতে হবে। এবং শুধু যে ভিসা কার্যক্রম, ট্যুরিস্ট ভিসা কার্যক্রম যেটি চালু হয়েছে আজকে থেকে, সেটি একটি পজিটিভ স্টেপ, ভালো কথা, যেটি বাংলাদেশ আগেই নিয়েছে। এটি নিয়ে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের কথা বলছেন, গণমাধ্যমে না হলেও, যে যেহেতু চীনের সাথে এখন বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে, তাই তাড়াহুড়ো করে হচ্ছে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে যাতে এদিকে সবার মনোযোগ চলে আসে। এটি আমি আপনাদের অনুষ্ঠানে আগেও বলছি, আমার এটি খুব জোরালো যুক্তি হিসেবে মনে হয় না। এটি আসলে তাদের হাই কমিশনার যেদিন পরিচয়পত্র পেশ করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, সেই দিনের জন্য তারা হয়তো সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন আগে। তো এটি বাংলাদেশ আগেই করেছে, ভারত পরে শুরু করলো, ভালো, এটি পজিটিভ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন আমরা যেটাকে বলি। কিন্তু এই ভিসা কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নত হওয়া বা স্বাভাবিক হওয়া বলতে আমরা যেটি বোঝাই সেটি হবে না। এখানে পুশিন বন্ধ করতে হবে। আমাদের তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট যেটি 15 বছর যাবৎ ঝুলে আছে, সেটির সমাধান চাই আমরা, স্বাক্ষর চাই, যেটি 2011 সালে ইনিশিয়াল হয়ে গিয়েছিল অফিসিয়াল লেভেলে। এবং তারপর আছে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি, যেটি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এবং সেখানে নতুন একটি চুক্তি হবে না এটি নবায়ন হবে, এই বিষয়েও আলোচনা চলবে, এবং এটির একটি গ্রহণযোগ্য সমাধান বাংলাদেশ প্রত্যাশা করে। সব বেশ কয়েকটি ইস্যু আছে। তো পুশিনটাকে আমি আর করিডোর, যেই করিডোর চায়না আমাদের সাথে যে করিডোরের প্রস্তাব করেছে, সেটা তো নিয়ে এর মধ্যে ভারতও এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটি কিন্তু একেবারে নতুন একটি প্রস্তাব নয়, এটি বহু বছর ধরে চলছিল এ ধরনের কথাবার্তা। এবং আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে বিসিআইএম নামে একটি প্রক্রিয়ায় ভারতও যুক্ত ছিল, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, এবং এক পর্যায়ে ভারত সেটি থেকে দূরে সরে যায়। তো এখন আসলে ভারতকে বাদ দিয়ে এটি বিসিএম এই ধরনের একটি প্রক্রিয়ায় রূপ নিয়েছে আমরা বলতে পারি। তো এটি নিয়ে স্বভাবতই ভারতের উদ্বেগ থাকবে। মংলা বন্দর মডার্নাইজেশনের এক্সপ্যানশনের জন্যে চায়নার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের, সেখানে একটি ইকোনমিক জোন চায়না করবে মংলা বন্দরের পাশাপাশি। সেখান থেকে ভারতের সীমানা 50 কিলোমিটারের মতো। তো এগুলো নিয়ে কথাবার্তা হবে, লেখালেখি হবে, আলোচনা হবে, কিন্তু এগুলো বাংলাদেশের এবং চায়নার সার্বভৌম সিদ্ধান্ত। বাংলাদেশ নিশ্চয়ই তৃতীয় কোনো দেশের দিকে তাকিয়ে থাকবে না তার সিদ্ধান্ত গ্রহণের জন্য, ভারতও থাকে না। ভারত, আমি যদি বলি পরিষ্কার করে, ভারতের প্রধানমন্ত্রী যখন ইসরায়েলে যান, ভারতের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক, সেখানে কি কোনোদিন কোনোভাবে বাংলাদেশের এই বিষয়ে কতখানি সংবেদনশীলতা আছে সেটি চিন্তা করা হয়েছে? হয়নি। তো এই ধরনের বিষয়গুলো থাকে কূটনীতিতে। তবে
মিনিমাম এই তিনটি বিষয় যদি সুরাহা না হয়, পুশিন অবিলম্বে বন্ধ, তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট সই করা এবং গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি রিনিউয়াল বা নতুন একটি ট্রিটি হোক, সেটি গ্রহণযোগ্য হতে হবে বাংলাদেশের কাছে। তো এই বিষয়গুলোর সমাধান না হলে আসলে বিশ্বাসযোগ্য যে উন্নতি দুই দেশের সম্পর্কের, ট্রাস্ট ডেফিসিটটি কমিয়ে এটি খুব কঠিন একটি ব্যাপার হয়ে আপনার দাঁড়াবে। কাছে কি মনে হয় তিস্তা ইস্যুতে ভারতকে চাপে ফেলার জন্যই কি বাংলাদেশ চীনের দিকে এগোচ্ছে কিনা? মানে কারণ এই ধরনের বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলো বারবারই সামনে নিয়ে আসছে যে ভারতকে এক ধরনের হচ্ছে চাপে ফেলবার জন্যই চীনের দিকে এ বিষয়ে হচ্ছে বাংলাদেশ এগিয়েছে। আসলে চীনের এই প্রস্তাবটিও নতুন নয়। তিস্তা মহাপরিকল্পনায় আমরা সকলেই জানি যে ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্টে চীনের বিশাল অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের, এবং দক্ষতা আছে। সেই দক্ষতা এবং অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, সেটি তারা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে রাজি হয়েছে এবার। প্রথম থেকে শুরু করে একেবারে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে প্রকল্পের শেষ পর্যন্ত যত ধরনের কারিগরি সমর্থন প্রয়োজন। এখন ভারত এটিকে অন্যভাবে ব্যাখ্যা করতেই পারে তাদের মতো করে, কিন্তু এটি বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আমার তিস্তা পারে 2 কোটির ওপরে মানুষ, তাদের জীবন জীবিকা নির্ভর করে এই তিস্তা নদীর উপর। তো যখন আমাদের তিস্তার পানি প্রয়োজন, তখন সেখানে ধুধু মাঠ, ধুধু বালুচর, আর যখন আমাদের পানি সেখানে প্রয়োজন নেই, তখন সেখানে বন্যা। তো এই অবস্থা বিকল্প হিসেবে আমাদেরকে তো কিছু ভাবতে হবে। আমরা তিস্তা ব্যারেজ আগে একটি করেছি এবং এইবার যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে সেটি সরকার বাস্তবায়ন করতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। এবং চায়নার সঙ্গে আমাদের যে আলোচনা এটি নিয়ে হয়েছে, সেটির ফলাফল খুব শিগগিরই আমরা শুরু হতে দেখব ফিজিবিলিটি স্টাডি দিয়ে। তো ভারতের সেখানে আপত্তি থাকতেই পারে, কিন্তু ভারত যে সেটা কাজটি কিভাবে 15 বছর বাংলাদেশ ধরে করছে, একই সাথে হচ্ছে কূটনৈতিক দিক থেকে এই জায়গায় সমঝোতা হোক বা নিজেদের ভিতর এক ধরনের সুসম্পর্ক তৈরি করে, তার দিকে হয়তো তাকিয়ে থাকতে হবে সামনের দিনগুলোতে। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনার কাছে আসতে চাই। চীনের বিনিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে এই প্রকল্পগুলোর পাশাপাশি বাংলাদেশে আইটি সেক্টরে তারা একটি বা অনেক বড় ধরনের তারা হচ্ছে বিনিয়োগের এর মধ্যে প্রস্তাব দিয়েছে এবং আগ্রহীও তারা জানিয়েছে সরকারকে। সেই জায়গায় এই অঞ্চলে আমরা বেশিরভাগ সময় দেখেছি যে ভারতের আইটির যে বিষয়টি বা তাদের যে বাজারটি, সেটি মোটামুটি এই অঞ্চলকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। সেই জায়গায় যখন চীন এখানে বিনিয়োগ করবে বা আইটি সেক্টরে তারা হচ্ছে এখানে কাজ করবে, তখন আপনি কি কোনো ধরনের নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করার ক্ষেত্রে কোনো দুর্বলতা কি দেখতে পান, নাকি আমরা আসলে শক্তিশালী হব? কারণ আমাদের তো অনেক তথ্য নানাভাবে আমরা জানি না, কিন্তু আমাদের তথ্য সবার কাছে আছে, নানা রকম ভান্ডার থেকে আমাদের তথ্য দেশ বিদেশ ছড়িয়ে যাচ্ছে। আপনি অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই দেখেন, আমাদের প্রথমত হচ্ছে আমরা স্বাধীন দেশ, আমরা সিদ্ধান্ত নেব আমাদের যেটা ভালো হবে সেটা হিসাব করি। সুতরাং অন্য আরেকজনের সুবিধা নাও হতে পারে। দেখেন, আমাদের আইটি সেক্টরে বিশেষ করে সাবমেরিন কেবল দিয়ে যে কত কিছু ইন্ডিয়ার মাধ্যমে এর আগে যেটা ছিল সেটা থেকে আমরা বের হতে পেরেছি। এখন সেই বের হতে পেরেছি, কিন্তু বের হয়ে থাকতে পারবো কিনা সেটা আমাদের পলিসি মেকারদের ভালো করে চিন্তা করতে হবে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, ভারতের সবচেয়ে ভালো গুণ হচ্ছে কোনো প্রতিবেশীর সাথে তার ভালো সম্পর্ক নেই। এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে যে এখানকার মানুষের বোকা বানানো খুব সহজ, এবং তার জন্য সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে 71 কার্ড। তো যাই হোক, এইটা আমাদের আইটি সেক্টরে, আমাদের কর্মসংস্থানের জন্য আইটি সেক্টরে এমপ্লয়মেন্টটা খুব দরকার। এবং চীনের এই প্রস্তাবকে আমি অত্যন্ত ভালোভাবে দেখি, সাধুবাদ জানাই এবং সরকারকে ধন্যবাদ জানাই যে ওনারা এই ক্ষেত্রটাকে চিহ্নিত করেছেন। এখন অন্যজনের কিছুরও সুবিধা হবেই, কারণ আমাদের যদি আইটি সেক্টরের মানে স্কিল ডেভেলপ করে, আমরা তো এশিয়ার মধ্যে তাদের একটা প্রতিদ্বন্দ্বী হয়ে যাব, এবং প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বী এড়ানোর জন্য কিছু প্রক্রিয়া যে কোনো দেশই করবে। সুতরাং এটা অস্বাভাবিক কিছু না। আমার যেটা বিনীত অনুরোধ সবার কাছে, আমরা একটা দেশ, আমাদের দেশের স্বার্থ সবার আগে,
অন্য কে কি বললো সেইটাকে মাথায় রেখে যদি চলতে হয়, তাহলে আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে পারবো না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সরি, ভারতের জুজুর ভয় থেকে আমাদের বের হতে হবে। আপনি সর্বশেষ আমি একটা উদাহরণ দিব। আমি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। উনি বলছিলেন যে আমাদের এই যে নোয়াখালী এলাকায় একটা নারকীয় ঘটনা ঘটেছে, ওটা যদি কোনো হিন্দু পরিবারের উপরে কোনো মুসলমান করতো, তাহলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে ভারতের সব জায়গায় তুলকালাম হয়ে যেত। তো আমরা কত সহনীয়, আমরা সেটা করছি না, এটা আমাদের একটা ভালো দিক। আবার এটাকে জানান লোকজন দুর্বলতা মনে না করে। কাজে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ সরকার এবং যারা পলিসি নির্ধারণ করছেন যে আইটি সেক্টরে আমাদের ফোকাসড অ্যাপ্রোচটা কে সামনে আনার জন্য, এবং আমার মনে হয় এটা আমাদের জন্যই ভালো হবে। জি অবশ্যই, এবং নিরাপত্তার বিষয়টিও নিশ্চয়ই হচ্ছে এবার একটু কঠোর করা উচিত বলে আপনার কাছে কি মনে হয়? জি, শোনেন, সাইবার সিকিউরিটি ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট সেক্টর। আপনি এখন বর্তমানে যে সমস্ত উন্নত দেশগুলোতে আইটি সেক্টরের পড়াশোনার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি একটা আলাদা সাবজেক্টই হয়ে গেছে, যাতে করে ওখানে ফোকাসড হয়। তো আমাদের সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। আসলে নিরাপত্তার কোনো খাতেই অবহেলা করার নাই। জি, আমরা আসলে এই জায়গায় থাকতে চাই, নিরাপত্তার কোনো খাতে অবহেলা করার নয়, এবং সেটি যেন শুধু সাধারণ মানুষ নয়, সরকারকেও যেন আসলে এটা মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আবারও আগামীতে নিশ্চয়ই কথা হবে অন্যান্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে, তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।